তা আমরা কি দেখেছিলাম যে যদি একটা তার টান টান ভাবে দুই দিকে বাঁধা থাকে তাহলে এবং সেটা যদি একটি মাত্র লুপে যখন কম্পিত হবে তখন তার মধ্যে থেকে কি নিঃসৃত হবে, মূল সুর নিঃসৃত হবে। একটি মাত্র লুপে মানে এরকম ভাবে টান টান করা তার বাঁধা আছে, সেটাকে যদি ওপর নিচে এরকম ভাবে ভাইব্রেট করে ছেড়ে দেওয়া হয় কাঁপিয়ে, তো এরকম ভাবে একটা মাত্র লুপেও যখন কম্পিত হবে তখন তার থেকে যে নিঃসৃত সুর সেটা হচ্ছে কি মূল সুর। মূল সুর নিঃসৃত হবে তখন। এবং সেই পার্টিকুলার ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক কম্পাঙ্ক আমরা বার করেছিলাম, সেটাকে আমরা n1 দিয়ে দিয়েছি ফার্স্ট, যেটা তার জন্য 1/2l রুট ওভার t/m। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি সাপোজ, ঠিক আছে। এটা আমরা বার করেছিলাম এবং সেখানে আমরা আলাদা আলাদাভাবে দেখেছিলাম যে রুট ওভার টি এর সঙ্গে সমানুপাতিক হারে, তার ভরের সাথে ব্যস্তানুপাতিক হারে, তারপর ভরটাকে পাই আর স্কোয়ার ইন্টু রো দিয়ে আমরা করেছিলাম যে রো এর সাথেও মানে রো এর বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক হারে, এরকমভাবে বিভিন্নভাবে প্রমাণ করেছিলাম, আমরা আর এর সাথে ব্যস্তানুপাতিক হারে প্রমাণ করেছিলাম। এবার এখানে এর পর থেকে যেটা বোঝার আছে সেটা সেই জায়গাটা হচ্ছে যে ধরো যে এটারই আমরা ফার্স্ট কেস নিলাম যে একটা টান টান করা তার সাপোজ যখন একটা মাত্র লুপে যখন কম্পিত হচ্ছে, তারপর একটা টান টান করা তার এরকমভাবে দুই সাইডে বাঁধা আছে এবং সাপোজ এটা একটা মাত্র লুপে কম্পিত হচ্ছে, একটা মাত্র লুপে কম্পিত হলে এখান থেকে কি নির্গত হয়, মূল সুর নির্গত হয়। তো এরকম একটা টান টান করা তার আছে, সেটা একটাই মাত্র লুপে কম্পিত হচ্ছে এরকম ওপর নিচে, ঠিক আছে। এবার ধরলাম যে এই যে তারটা আছে, তারটা যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা ধরলাম আমি এল, টোটাল দৈর্ঘ্য হচ্ছে এল। এবার আমরা দেখেছি যখন একটা মাত্র লুপে কম্পিত হয় যে দুই সাইড সেই জায়গায় কি আছে, নিষ্পন্দ বিন্দু ক্রিয়েট হবে। তাহলে এখানে একটা নিষ্পন্দ বিন্দু, সাপোজ এটাকে যদি এ পয়েন্ট দিই, এটাকে যদি বি পয়েন্ট দিই, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টটা হবে দুটো নিষ্পন্দ বিন্দু, আর এই মাঝামাঝি জায়গায় থাকবে একটা সুস্পন্দ বিন্দু, একটা মাত্র লুপে কম্পিত হচ্ছে বলে। আর আমরা দেখেছিলাম যে এই দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে যে দূরত্ব এ থেকে বি এর মধ্যে দূরত্ব সেটা কত হয়, সেটা হয় λ/2। দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হয় λ/2, এটা আমরা আগের ক্লাসে আমরা দেখেছি। এবার এখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব λ/2, সেটাই হচ্ছে তারটার দৈর্ঘ্যটা। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে λ/2 ইকুয়াল টু তারের দৈর্ঘ্য এল, এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমি ল্যামডার ভ্যালু অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, সেটা ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা, 2l পেয়ে যাচ্ছি, তারের যে দৈর্ঘ্য তার দ্বিগুণ। এবার নর্মালি আমরা ফর্মুলা কি জানি, এখানে যেহেতু একটাই মাত্র লুপে কম্পিত হচ্ছে সেহেতু এর কম্পাঙ্ককে আমরা কি বলবো, মূল সুরের কম্পাঙ্ক বলবো। তো এটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। সাপোজ n1 যদি হয়, সাপোজ এখান থেকে মূল সুর নির্গত হবে, তাহলে মূল সুরের কম্পাঙ্ক যদি n1 হয়, আর যদি যে তরঙ্গটা এখান দিয়ে যাচ্ছে সে তরঙ্গটার যদি বেগ, তরঙ্গ বেগ যদি v হয়, তাহলে ভি এন আর ল্যামডার মধ্যে আমরা একটা সম্পর্ক জানি, সেটা কি, অর্থাৎ ভি ভি সমান সমান এন ল্যামডা, এখানে এন ওয়ান ইন্টু ল্যামডা। তাহলে এখান থেকে আমরা এন ওয়ান ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, এন ওয়ান ইকুয়াল টু পাচ্ছি ভি বাই ল্যামডা। আশা করি বুঝতে পেরেছো। আর আমরা এক্ষুনি দেখলাম ল্যামডা সমান সমান এখানে কি হচ্ছে 2l, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এন ওয়ান সমান সমান ভি বাই 2l। এবার এই একটা সমীকরণ আমরা পেয়েছি যেখানে টান টান করা তার একই একটা লুপে কম্পিত হচ্ছিল, তখন কি ছিল, এন ওয়ান ইজ ইকুয়াল টু 1/2l রুট ওভার টি বাই এম, যেখানে টি ছিল টান, এম ছিল তার ভর, এল ছিল দৈর্ঘ্য। আর এক্ষুনি আমরা পেলাম যে এখান থেকে এন ওয়ান সমান সমান ভি হচ্ছে বেগ, এল হচ্ছে দৈর্ঘ্যটা, তাহলে এন ওয়ান সমান সমান ভি বাই 2l। তাহলে সাপোজ এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এবার এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি বা কম্পেয়ার করি 1 এবং 2, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো যে 1/2l আছে, 1/2l আছে, এখানেও 1/2l আছে, এখানেও 1/2l আছে। আর এখানে যে টি বাই এম আছে সেটার জায়গায় কি আছে, এখানে পরিবর্তে ভি আছে। তাহলে আমরা কি বলতে পারি, যে তরঙ্গ বেগ ভি সমান সমান রুট ওভার অফ টি বাই এম, এটা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, যে যখন একটা তার একটাই মাত্র লুপে কম্পিত হয় মূল সুরের কম্পাঙ্কে, তখন তার তরঙ্গের বেগ কত হয়, টি বাই এম হয়। আশা করি বুঝতে পারলে এখান থেকে, ঠিক আছে। এইবার যদি এখানে লক্ষ্য করে দেখো, এটা আমরা বের করে রাখলাম যে তরঙ্গ বেগ ভি সমান সমান হচ্ছে টি বাই এম, ঠিক আছে। এইবার যদি আমরা দেখি যে এখানে সাপোজ প্রথমবারের ক্ষেত্রে একটা মাত্র লুপে কম্পিত হচ্ছিল, এবার সেকেন্ড বারে আমি একটা কেস নিলাম যেখানে এই তারের দৈর্ঘ্য তো ফিক্স আছে, যে তারের দৈর্ঘ্য আছে এরকমই একই সমান, এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, আর এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা এখনো আছে এল। কিন্তু তারটা একটা মাত্র লুপে কম্পিত হওয়ার বদলে সাপোজ দুটো লুপে কম্পিত হচ্ছে, তো মাঝামাঝি বরাবর, সাপোজ এই একটা লুপ
আর এই একটা লুপ, এরকম দুটো লুপে কম্পিত হচ্ছে। এবার তাহলে এই পার্টিকুলার কেসে কিরকম ঘটনা দাঁড়াবে, এবার যদি ভালো করে দেখো তাহলে এখানে এ বি আছে, এর সাপোজ মধ্যবিন্দু একটা পয়েন্ট দিলাম সি, তাহলে দুটো লুপে কম্পিত যদি হয় তাহলে দৈর্ঘ্য তো ফিক্স আছে, তাহলে এইখানে একটা নিষ্পন্দ বিন্দু এ তে ক্রিয়েট হবে, এই বি তে একটা নিষ্পন্দ বিন্দু ক্রিয়েট হবে, আর সি তেও একটা নিষ্পন্দ বিন্দু ক্রিয়েট হবে, দেখতেই পাচ্ছ। তাহলে এখান থেকে এটুকু দূরত্ব সেটা কত হয়ে যাবে, λ/2, দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব। আর সি থেকে বি এর দূরত্ব সেটাও কি দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব, সেটাও হয়ে যাবে λ/2। তাহলে এই পার্টিকুলার কেসে কি হবে, λ/2 প্লাস λ/2 মানে টোটালটা কত হয়েছে ল্যামডা। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ভি সমান সমান এন, সাপোজ আমি দিচ্ছি 2, দুটো লুপে কম্পিত হচ্ছে বলে, তাহলে n2 ইন্টু নর্মালি কি হবে, সরি এক মিনিট দাঁড়াও, এখানে আমরা বলতে পারি যে λ/2 প্লাস λ/2 টোটাল দৈর্ঘ্য সমান সমান কি হচ্ছে, সমান সমান হয়ে যাচ্ছে এল। তার মানে আমি বলতে পারছি এখান থেকে যে ল্যামডা সমান সমান হয়ে যাচ্ছে এল। তাহলে এখান থেকে আমরা যদি ভি যদি এর তরঙ্গ বেগ হয় তাহলে তরঙ্গ বেগ ভি সমান সমান কি হয়ে যাবে, এন ল্যামডা আমরা জানি, এখানে n2 ল্যামডা। এবার এখান থেকে আমি যদি n2 বের করি তাহলে n2 সমান সমান কি পাচ্ছি, ভি বাই ল্যামডা। এবার যদি ভালো করে দেখো তোমরা তাহলে এখানে কি আছে, v/2l বেরিয়েছিল, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 2 ইন্টু ভি বাই, সরি এখানে v/2l, এটা এল হবে, এল 2 ইন্টু v/2l। তাহলে এই v/2l যেটা আছে, v/2lটা অ্যাকচুয়ালি কি, v/2lটা হচ্ছে n1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, n2 ইজ ইকুয়াল টু 2 ইন্টু n1। তাহলে যদি একটা লুপে কম্পিত হয় তার কম্পাঙ্ক আমরা কি বলছি, মূল সুর, এটা হচ্ছে মূল সুরের কম্পাঙ্ক। আর যখনই দুটো লুপে কম্পিত হতে থাকলো তখনই তার কম্পাঙ্ক কি হয়ে গেল, মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়ে গেল। এবার সেম ভাবে যদি আমি দেখি যে সাপোজ তিনটে লুপে যদি কম্পিত হয়, দৈর্ঘ্যটা সবসময়ের জন্য একই রকম আছে, দৈর্ঘ্য ধরলাম যে যা ছিল তাই, এল ছিল, এল পরিমাণই দৈর্ঘ্য আছে, কিন্তু এক্ষেত্রে তিনটে লুপে কম্পিত হচ্ছে, সাপোজ এই একটা দুটো তিনটে, তাহলে সাপোজ এখান থেকে একটা লুপ, দুটো লুপ, তিনটে লুপ, এই তিনটে লুপে কম্পিত হচ্ছে, একটা দুটো তিনটে। তাহলে এখানে একটা এ পয়েন্ট ছিল, এটা ছিল বি পয়েন্ট, এবার এ বি এখানে মাঝে সাপোজ আমি একটা পয়েন্ট নিলাম সি, এখানে একটা ডি, তাহলে সি আর ডি তেও কি হয়ে যাবে, একটা নিষ্পন্দ বিন্দু হয়ে যাবে। তাহলে এ থেকে সি দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব সেটা কত, λ/2। সি থেকে ডি এটাও দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব সেটা কত, λ/2। আর ডি থেকে বি এটাও কি দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব, মানে হচ্ছে λ/2। তাহলে টোটাল λ/2 প্লাস λ/2 প্লাস λ/2 সমান সমান কি হয়ে যাবে, টোটাল দৈর্ঘ্য এল। তাহলে এখান এই ক্ষেত্রে কি হবে, λ/2 প্লাস λ/2 প্লাস λ/2 ইকুয়াল টু হচ্ছে টোটাল দৈর্ঘ্য এল। তাহলে আমি কি বলতে পারি, 3λ/2 সমান সমান এল। তাহলে ল্যামডা সমান সমান কি পেয়ে যাচ্ছি, 2l/3। এবার এক্ষেত্রে যদি আমি ফর্মুলা লাগাই যে ভি, এক্ষেত্রে যদি কম্পাঙ্কর পরিমাণ হয় n3, তাহলে আমি কি বলতে পারি, আর বেগ যদি হয় তরঙ্গ বেগ ভি, তাহলে ভি সমান সমান কি হয়ে যাবে, ভি সমান সমান কি হয়ে যাবে, ভি সমান সমান হয়ে যাবে n ল্যামডা, তাহলে n3 ইন্টু ল্যামডা। আর ল্যামডা সমান সমান কি হচ্ছে এখানে, 2l/3। তাহলে আমি কি লিখতে পারি এটাকে, ভি সমান সমান 2l, সরি ভি সমান সমান n3 ইন্টু 12/λ, n3 ইন্টু 12/3। এবার দেখো আমরা প্রথমে কি পেয়েছিলাম, ভি সমান সমান n1 সমান সমান v/2l। যদি পাশে এখানে আমি লিখে রাখি সাপোজ যে n1 সমান সমান মূল সুরের কম্পাঙ্ক আমরা পেয়েছিলাম v/2l, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখান থেকে n3 কি বেরোচ্ছে, দেখো n3 বেরোচ্ছে 3/2l, 3/2l ইন্টু ভি। তাহলে আমি কি লিখতে পারছি এখানে, এটাকে লিখতে পারি এরকম ভাবে, সমান সমান 3 ইন্টু v/2l। আর v/2lটা কি পেয়েছি, n1, তাহলে সমান সমান লিখতে পারি কি 3n1। তাহলে দেখো তিনটে লুপে যখন কম্পিত হচ্ছে তখন 3n1, দুটো লুপে যখন কম্পিত হচ্ছে তখন 2n1, যখন মূল সুরের যখন একটা করে লুপ বাড়ছে মূল সুরের কম্পাঙ্ক, তখন ধীরে ধীরে কি হচ্ছে, যে কম্পাঙ্কগুলো কি হচ্ছে, ধীরে ধীরে তার গুণিতক, সরল গুণিতক হচ্ছে। তাহলে যদি এরকম ভাবে আমি বলি যে সাপোজ 4টে লুপে কম্পিত হচ্ছে একবার, 5টা লুপে কম্পিত হচ্ছে, 6টা লুপে কম্পিত হচ্ছে, তাহলে কি হবে, 4টে লুপের ক্ষেত্রে কম্পাঙ্ক কি হবে, মূল সুরের 4 গুণ হয়ে যাবে 4n1, 5টা লুপের ক্ষেত্রে কি হয়ে যাবে 5n1।
ছটা লুপের ক্ষেত্রে 6n1। এভাবে কম্পাঙ্কগুলো ধীরে 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 বাড়তে থাকবে। আর আমরা অলরেডি পড়ে এসেছি, তাহলে আমরা কি পাচ্ছি, মূল সুরের কম্পাঙ্ক কাকে বলবো, যখন মূল সুর তাকেই বলবো যখন টান টান করে তারটা একটা মাত্র রূপে যখন কম্পিত হবে, তখন তার থেকে যে নিঃসৃত কম্পনটা, যে সুরটা নিঃসৃত হবে সেটা হচ্ছে মূল সুর, এবং তার কম্পাঙ্কটাকে বলবো মূল সুরের কম্পাঙ্ক। তাহলে টান টান করা তার যখন একটা মাত্র রূপে কম্পিত হয় তখন মূল সুর নিঃসৃত হয়। তাহলে মূল সুরের কম্পাঙ্ক সাপোজ যদি n1 হয়, মূল সুরের কম্পাঙ্ক যদি n1 হয়, তাহলে বাকি কম্পাঙ্কগুলো মানে 2n1, এক্ষেত্রে টানটান করা তাহলে 3n1ও পাচ্ছি, 4n1ও পাচ্ছি, 5n1ও পাচ্ছি, এগুলো কি হবে, মূল সুরের সরল গুণিতক, তাই তো। তাহলে মূল সুর বাদে প্রথম যে সুরগুলো থাকে, বাকি যে সুরগুলো থাকে সেগুলোকে কি বলা হয়, এগুলো তোমরা পড়ে এসেছো, মূল সুর বাদে বাকি সুরগুলোকে বলা হয় উপসুর। মূল সুর বাদে বাকি সুরগুলোকে বলা হয় উপসুর, তাহলে এগুলোকে উপসুর। তাহলে n1টা হচ্ছে মূল সুর, আর 2n1, 3n1, 4n1, 5n1 এগুলো হচ্ছে সব উপসুর। তাহলে মূল সুর বাদে প্রত্যেকটা কম্পাঙ্ক হলো উপসুর। আর আমরা কি জানি যে যে সমস্ত উপসুরগুলো মূল সুরের কম্পাঙ্কে সরল গুণিতক হয়, সেই উপসুরগুলোকে কি বলে, এক একটা সমমেল বলা হয়। তাহলে এখানে প্রথম সমমেল কোনটা, প্রথম সমমেল হচ্ছে মূল সুরটা। দ্বিতীয় সমমেল কোনটা হবে, দ্বিতীয় সমমেলের কম্পাঙ্ক, এটা মূল সুরের সরল গুণিতক, মানে হচ্ছে 2n1টা হচ্ছে দ্বিতীয় সমমেল, 3n1টা তৃতীয় সমমেল, 4n1টা চতুর্থ সমমেল। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে যখন টান টান করা তার থাকবে, সেই টান টান করা তারে মূল সুরের যে কম্পাঙ্ক, সেই মূল সুরের কম্পাঙ্কের যুগ্ম আর অযুগ্ম প্রত্যেকটা সমমেলই কি থাকছে, উপস্থিত থাকছে বা প্রেজেন্ট থাকছে। তাহলে তোমাকে নর্মালি শর্ট কোশ্চেন দিতে হবে, টান টান করা তারে কোন ধরনের সমমেল প্রেজেন্টের সাপোজ দিয়েছে, কোন ধরনের সমমেল উপস্থিত থাকে, তাহলে বলতে পারবো যুগ্ম সমমেল উপস্থিত থাকে, অযুগ্ম সমমেল উপস্থিত থাকে, কোনো জায়গায় যুগ্ম এবং অযুগ্ম দুটোই উপস্থিত থাকে, কোনো জায়গায় কোনোটাই থাকে না, তাহলে হবে যুগ্ম সমমেল এবং অযুগ্ম সমমেল দুটোই কি হচ্ছে, উপস্থিত থাকবে। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। এবার সাপোজ যেটা আমি তোমাকে বলছিলাম, যে তোমাকে যদি বলে দেয় যে একটা জায়গায় কম্পিত হচ্ছে ধরো এই 3n1 কম্পাঙ্কে, যেখানে n1টা হচ্ছে মূল সুরে কম্পাঙ্ক, দিয়ে তোমাকে বললো যে ওই যে কতগুলো লুপ আছে ওখানে, তাহলে কতগুলো লুপ থাকবে, এখানে 3টে লুপে কম্পিত হচ্ছে, তার জন্য 3n1। একইভাবে যদি তোমাকে কোনো জায়গায় সাপোজ বলে দেয় যে একটা লুপে যে কম্পিত হচ্ছে সেই কম্পাঙ্কের যে পরিমাণ np ইজ ইকাল টু সাপোজ pn1, তাহলে যদি জিজ্ঞেস করে যে এই যে কম্পনটা পাচ্ছি আমরা, সেই কম্পনের লুপের সংখ্যা কতগুলো, তো লুপের সংখ্যা হবে p সংখ্যক লুপ প্রেজেন্ট থাকছে। আশা করি বুঝতে পেরেছো, পিটা হচ্ছে লুপের সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে কি বললাম, কি কি জিনিস এখান থেকে কনক্লুশন পেলাম, যে টান টান করা তার যখন একটা মাত্র লুপে কম্পিত হয়, যখন সিঙ্গেল এরকম লুপে কম্পিত হয়, তার থেকে যে নিঃসৃত কম্পাঙ্কগুলো সেটাকে বলে মূল সুর। সেটাকে আমরা এভাবে লিখতে পারি n1 সমান সমান 1/12 t/m। আশা করি বুঝতে পারলে। এবার এখানেও একই রকম হতো, যদি n1 এর বদলে যদি n2 বের করতাম এখান থেকে, তাহলে কি পেতাম, এখানে পেতাম 2 ইন্টু n1 পেয়েছিলাম দ্বিতীয়বারের বেলায়, মানে কি 2 ইন্টু 12 ইন্টু রুট ওভার অফ t/m। একইভাবে যদি p তম বলতো np, তাহলে কি হতো p/12 ইন্টু রুট ওভার অফ t/m। এখানে পিটা কি হতো, p তম লুপ আছে তার জন্য p হচ্ছে। তাহলে আমরা পেলাম কি, যে যদি টান টান করা তার একটি মাত্র লুপে কম্পিত হয়, তার থেকে নিশ্চিত শর্তটা হচ্ছে মূল সুর। এবার যদি সেই তারটা যদি দুটো লুপে কম্পিত হয়, তাহলে তার কম্পাঙ্ক কি হয়ে যাবে, মূল সুরের দ্বিগুণ হয়ে যাবে। যদি তিনটে লুপে কম্পিত হয়, তাহলে পরে তার কম্পাঙ্কটা কি হবে, মূল সুরের 3 গুণ হয়ে যাবে। এরকম ভাবে যদি পি খানা লুপে কম্পিত হয়, তার কম্পাঙ্ক মূল সুরের 3 গুণ হয়ে যাবে। আর যে মূল সুর হচ্ছে n1, মূল সুর বাদে বাকি সুরগুলো কি পাচ্ছি আমি, উপসুর। আর যে উপসুরগুলো মূল সুরের সরল গুণিতক সেগুলোকে কি বলা হবে, সমমেল। আর যখন টান টান করা তাদের ক্ষেত্রে বিবেচনা করছি আমরা, সেই পার্টিকুলার কেসে যুগ্ম এবং অযুগ্ম প্রত্যেকটা সমমেলই কি থাকবে, প্রেজেন্ট থাকবে। এবার এখানে একটা কোশ্চেন দিতে পারে যে সাপোজ একটা টান টান করা তার আছে, সেই টান টান করা তারে কি করলাম আমি, এই মধ্যবিন্দুতে আঘাত করলাম। এবার মধ্যবিন্দুতে আঘাত করলে এই পার্টিকুলার কেসে আমরা কোন কোন সমমেলটা পাবো, এখানে কি আমরা সমস্ত সমমেলই পাবো নাকি সমস্ত সমমেল পাবো না। দেখো এখানে ভালো করে বোঝা যাচ্ছে, যদি মধ্যবিন্দুতে আঘাত করি তাহলে অবশ্যই এই মধ্যবিন্দুটা কি হবে, সুস্পন্দ বিন্দু হবে, একটা নিষ্পন্দ বিন্দু হওয়ার কোনো চান্সই নেই, আঘাত করছি মানে কি কাঁপবে। এবারে কত রকম ভাবে কাঁপতে পারে, দেখো এই কাঁপতে পারে এইভাবে একটা, এই দুই সাইডে নিষ্পন্দ বিন্দু হলো, মাঝখানে সুস্পন্দ বিন্দু হবেই, এইভাবে কাঁপতে পারে। আর কিভাবে কাঁপতে পারে মাঝখানে সুস্পন্দ বিন্দু ধরে, সাপোজ এখানে আছে এখানে আছে,
এই একটা, এই একটা, এই একটা, তাহলে মাঝখানে সুস্পন্দ বিন্দু পেয়ে যাচ্ছি। তাহলে দেখো যদি আমরা মাঝখানে আঘাত করি তাহলে মাঝখানে আমাকে অবশ্যই কি হতে হবে, মধ্যবিন্দুতে আমাকে অবশ্যই সুস্পন্দ বিন্দু পেতে হবে। নিষ্পন্দ বিন্দু পাওয়া সম্ভব নয়, তাহলে তারটা এভাবে কাঁপতে পারে, কিংবা আমি এভাবে বলতে পারি যে এভাবেও কাঁপতে পারে। দেখো ভালো করে লক্ষ্য করো যে এখানে মাঝখানে সুস্পন্দ বিন্দু দিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে এরকম, 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 এরকম। এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, ঠিক আছে। এবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে যদি আমি মধ্যবিন্দুতে আঘাত করি তাহলে পরে এক্ষেত্রে আমি তারটা এভাবে কাঁপতে পারি। তাহলে এটা হচ্ছে মূল সুর, সব থেকে সিম্পল। এক্ষেত্রে কম্পাঙ্ক ধরলাম, বেরোলো N1। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম সমমেল পাচ্ছি। এক্ষেত্রে আমার কম সমমেল কোনটা হয়ে যাবে, তিনটে পাচ্ছি। তাহলে তিনটের উপরে 3N1। এখানে কটা পাচ্ছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তাহলে এখানে 5 গুণ হয়ে যাবে 5N1। কিন্তু এবার তাহলে মনের মধ্যে স্বাভাবিকভাবে কোশ্চেন জন্মাচ্ছে যে মাঝখানে আঘাত করলে স্যার এখানে 2 নাম্বারটা কোথায় গেল, দ্বিতীয়টা পসিবল হবে না। দ্বিতীয়টা কেন পসিবল হবে না সেটা দেখো। যদি মাঝখানে আঘাত করে তাহলে মধ্যবিন্দুটা যাই হয়ে যাক না কেন সুস্পন্দ বিন্দু হতেই হবে। তাহলে এইখানে যদি সুস্পন্দ বিন্দু না হয় এরকম যদি করি, দুটো করতে চাই, তাহলে মাঝখানে আমার কি হয়ে যাচ্ছে, নিষ্পন্দ বিন্দু হয়ে যাচ্ছে। আর যেহেতু আমি মাঝখানে আঘাত করছি অতএব এই জায়গাটা হতে পারে না। তাহলে এই 2 নাম্বারটা 2N1টা প্রেজেন্ট থাকবে না, কারণ মাঝখানে সুস্পন্দ বিন্দু হবে। আবার 4 নাম্বারটাও থাকবে না। যদি 4 নাম্বারটা একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে দেখো এখানে একটা, এই দুটো, মাঝখানে চলে আসলো নিষ্পন্দ বিন্দু। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে এইখানে দেখো এর মাঝামাঝি জায়গা হচ্ছে এটা, এই মাঝামাঝি জায়গা চলে আসে নিষ্পন্দ বিন্দু। এখানে মাঝামাঝি জায়গা চলে নিষ্পন্দ বিন্দু। আর যেহেতু আমি মাঝখানে আঘাত করছি তাই মাঝখানটা উপর নিচ করবে, কাঁপবে, তাহলে মাঝখানে অবশ্যই আমাকে সুস্পন্দ বিন্দু হতে হবে। তাহলে এই 2N1টাও যেরকম প্রেজেন্ট থাকবে না, 4N1ও প্রেজেন্ট থাকবে না, 6N1ও প্রেজেন্ট থাকবে না। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখতে পাচ্ছ তারটাকে কোথায় আঘাত করছে তার উপর নির্ভর করছে তারটা কিভাবে কাঁপবে। আর তারটা কিভাবে কাঁপবে তার উপর নির্ভর করছে যে আমি কোন কোন সমমেলগুলো প্রেজেন্ট থাকবে। প্রথম সমমেল থাকবে, দ্বিতীয় সমমেল থাকবে, তৃতীয় সমমেল থাকবে, সব সমমেল সবসময় প্রেজেন্ট থাকবে না। যেরকম এই ক্ষেত্রে মাঝখানে আঘাত করার জন্য শুধুমাত্র প্রথম, তৃতীয়, পঞ্চম, মানে শুধুমাত্র অযুগ্ম গুণিতকগুলো থাকছে, যুগ্ম গুণিতকগুলো প্রেজেন্ট থাকছে না। তো যদি পরীক্ষায় কোশ্চেন দেয় তখন ভালো করে ভেবে দেখবে যে কোন পজিশনে আঘাত করা হচ্ছে, কোন জায়গায় চেপে ধরা হচ্ছে, সেই হিসাবে ডিপেন্ড করবে যে কোন জায়গায় আমি সুস্পন্দ বিন্দু পাবো আর কোন জায়গায় নিষ্পন্দ বিন্দু পাবো। আর সুস্পন্দ বিন্দু আর নিষ্পন্দ বিন্দু ক্লিয়ার হয়ে গেলে আমরা ক্লিয়ার কাট বলতে পারবো যে কোন জায়গায় যুগ্ম সমমেল পাবো, কোন জায়গায় অযুগ্ম সমমেল পাবো। এখানে যেরকম সবগুলোতে আমরা অযুগ্ম সমমেল পেলাম মূল সুরে, যুগ্ম সমলগুলো প্রেজেন্ট হতে পারবেই না। আশা করি বুঝতে পারলে। এরপরে এরপরে তোমাদের আছে হচ্ছে এরপরে তোমাদের এই সিমিলার জিনিস থেকে তোমাদের যে ভাইব্রেশন অফ এয়ার কলম সেখানকার কনসেপ্টটা আছে, মানে হচ্ছে বায়ুস্তম্ভের কম্পন, ঠিক আছে। বায়ুস্তম্ভের কম্পন, দেখো বায়ুস্তম্ভের কম্পনে কি বলা হচ্ছে, তাহলে আমরা ভালো করে বুঝতে পারলাম যে কোন সময় সুস্পন্দ বিন্দু হয়, কোন সময় নিষ্পন্দ বিন্দু হয়। যদি কাঁপতে থাকে মাঝখানে যদি বাধা না পায় কোনো জায়গায়, যেখানে বাধা পাবে সেই জায়গাটায় অবশ্যই নিষ্পন্দ বিন্দু হবে। আর যে জায়গায় বাধা পাবে না সেটা হচ্ছে সুস্পন্দ বিন্দু হবে। আর যে সব থেকে মিনিমাম যে দৈর্ঘ্য নিয়ে কাঁপবে সেটা হচ্ছে তোমার মূল সুর। তারপর থেকে যেগুলো হবে সেগুলো উপসুর। মূল সুরে স্বরগুণিত করলে সেগুলো হবে তোমার সমমেল, এভাবে যাবে, ঠিক আছে। এবার যদি আমি ধরি যে একটা সাপোজ দুটো নল কনসিডার করবো আমরা এখানে, একটা দুমুখ খোলা নল, একটা একমুখ খোলা নল, ঠিক আছে। তো দুটো নল আছে সাপোজ, একটা নল হচ্ছে এরকম, এই নলটা দুটো দিকই খোলা আছে এরকম। আর একটা নল আমি কনসিডার করছি, এখানে দুদিকই খোলা আছে এরকম, ঠিক আছে। এটাও খোলা, এটাও খোলা। আর একটা নল আমি কনসিডার করছি যার একটা দিক শুধুমাত্র খোলা, এটাকে বলবো একমুখ খোলা নল। এখানে একটা দিক এরকম বন্ধ, কোনো রকম খোলা নেই, শুধুমাত্র এই একটা উপরের দিক সাপোজ খোলা আছে, নিচের দিকে খোলা রাখতে পারে, একটা দিক শুধুমাত্র খোলা। তাহলে এটাকে আমরা বলবো একমুখ খোলা নল।
আর এই প্রথমটাকে বলবো দুমুখ খোলা নল। এরকম দুটো নল নিলাম। এবার এই দুটো নলের মধ্যে দিয়ে যদি আমি একটা ফু দিই বা একটা কম্পনশীল সুরশলাকাকে আমি এখানে চেপে ধরি, মানে আঘাত করার পরে, তাহলে এর মধ্যে দিয়ে কি হবে, সাউন্ড পাস হবে, তরঙ্গ পাস হবে। আর তরঙ্গ পাস হলে পরে এর মধ্যে কি হবে, একটা সুর নির্গত হবে। এবার কম্পিত হবে, কম্পিত হলে সুর নির্গত হবে, ঠিক আছে। এবার যদি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রথম নলটা হচ্ছে দুমুখ খোলা নল। তাহলে প্রথম নলটার ক্ষেত্রে মনে রাখবা যে প্রথম যে নল দুমুখ খোলা আছে, তাহলে এই দুটো খোলা মুখে সবসময় জন্য বাধা নেই, মানে এখানে সবসময় জন্য সুস্পন্দ বিন্দু তৈরি হবে। আর যখনই বাধা পাবে, যেরকম এখানে একটা দিক আছে কি বাধা আছে এই দিকটা, তো এই বাধা যখনই পাবে সেই জায়গায় সবসময়ের জন্য নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে পরে একদম সোজা হয়ে যাবে। তাহলে কি বললাম, যখনই একটা দুমুখ খোলা নলের ক্ষেত্রে যাবে, খোলা দিক তুমি দেখবা নলের ক্ষেত্রে, সেই খোলা জায়গাটায় অবশ্যই সুস্পন্দ বিন্দু তৈরি হবে। আর যে জায়গায় তুমি বদ্ধ প্রান্ত দেখবা সেই জায়গাটা সবসময়ের জন্য নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে যদি আমি দুটো সাপোজ প্রান্ত নিই, দুটো নলের ক্ষেত্রে, এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, তাহলে এই নলের এ প্রান্তেও সুস্পন্দ বিন্দু পাবো, বি প্রান্তেও সুস্পন্দ বিন্দু পাবো। কিন্তু এই যে বদ্ধ নলটা আছে, এটা হচ্ছে খোলা নল, এটা হচ্ছে বদ্ধ নল। তাহলে এই যে নলটা পাবো, এই নলের ক্ষেত্রে যে নিচের দিকটা সেটা বদ্ধ আছে, তাহলে এখানে নিষ্পন্দ বিন্দু পাবো, এ প্রান্তে নিষ্পন্দ বিন্দু, বি প্রান্তে কি পাবো, সুস্পন্দ বিন্দু পাবো। যখনই যে প্রান্তে বাধা থাকবে, মানে যেখানে যে বায়ুস্তম্ভের কম্পন হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না, এখানে গিয়ে বাধা পেয়ে যাচ্ছে এ প্রান্তে গিয়ে বদ্ধ নলের ক্ষেত্রে, সেই জায়গায় সব সময়ের জন্য নিষ্পন্দ বিন্দু উৎপন্ন হবে। আর যে জায়গায় কম্পিত হওয়ার সুযোগ পাবে, যেরকম এই খোলা প্রান্তে, এই যে বি প্রান্ত, সেই সমস্ত জায়গায় সবসময়ের জন্য সুস্পন্দ বিন্দু উৎপন্ন হবে। আশা করি বুঝতে পারলে। এবার আমরা এখানে দেখবো যে এই খোলা নলের ক্ষেত্রে মূল সুর কি হবে, বদ্ধ নলের ক্ষেত্রে মূল সুর কি হবে, মূল সুর কি হবে, তো সমমেল কি হবে, বিভিন্ন রকম উপসুরগুলো কিরকম কিরকম হবে, সেগুলো আমরা দেখব। এবার দেখো, বদ্ধ নলের ক্ষেত্রে যদি আমরা প্রথমে কনসিডার করি যে বদ্ধ নল, ঠিক আছে। এবার এই বদ্ধ নল নামে নিলাম প্রথমে। বদ্ধ নলকে একমুখ খোলা নলও বলা হয়, একদিক খোলা, ঠিক আছে। তো এই বদ্ধ নলে সাপোজ এই দিকটা রেড দিয়ে করছে, এই দিকটা হচ্ছে বদ্ধ, কোনো রকম কিছু যেতে পারবে না এর মধ্যে দিয়ে। আর যে ওপরের প্রান্ত আছে, ওপরের প্রান্তটা হচ্ছে খোলা, খোলা, ঠিক আছে। ধরলাম যে এই নলটা যেটা আছে, এই যে দৈর্ঘ্য, এর দৈর্ঘ্যটা হচ্ছে এল। এবার এর মধ্যে দিয়ে আমি ধরলাম যে একটা স্থানতরঙ্গকে পাস করাচ্ছি আমি। তাহলে আমি কি বললাম, যখনই একটা স্থানতরঙ্গকে পাস করাবো তখন সব সময়ের জন্য এই যে খোলা প্রান্ত হবে, সেই খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু ক্রিয়েট হবে। তাহলে সব থেকে মিনিমাম কিভাবে যেতে পারে, এখানে একটা সুস্পন্দ বিন্দু থাকবে, আর এখানে বদ্ধ নলের এই প্রান্তে সবসময়ের জন্য কেমন নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। তাহলে সব থেকে সিম্পল এটা হতে পারে যে এই প্রান্তে এরকম ভাবে সুস্পন্দ বিন্দু, আর নিচের প্রান্তে নিষ্পন্দ বিন্দু, এটা সব থেকে সিম্পল। এর থেকে সিম্পল কিছু হতে পারে না, কারণ এই দিকে নিষ্পন্দ বিন্দুই থাকবে, এই খোলা প্রান্তে, এই খোলা প্রান্তে সবসময়ের জন্য সুস্পন্দ বিন্দুই থাকবে, আর এই বদ্ধ প্রান্তে সবসময়ের জন্য নিষ্পন্দ বিন্দুই থাকবে। তাহলে বদ্ধ প্রান্তে নিষ্পন্দ বিন্দু দাঁড় করে দিলাম, আর খোলা প্রান্তে সুস্পন্দ বিন্দু করে দিলাম। এটা হচ্ছে এক নাম্বার এ। তাহলে এইটাকে আমরা কি বলবো, এখান থেকে যে শর্টটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো মূল সুর, সেটাকে সাপোজ ধরলাম N0। এবার আমি সেকেন্ড কেস করছি, দেখো এই সেম বদ্ধনল, সেম হাইটের বদ্ধনল, ঠিক আছে। এটা হচ্ছে বদ্ধ প্রান্ত, এটা হচ্ছে খোলা প্রান্ত, দৈর্ঘ্য সেম আছে। এবার আমি এখানে জানি যে নিষ্পন্দ বিন্দু উৎপন্ন হবে বদ্ধ প্রান্তে, আর আমি জানি ওপরের প্রান্তে সুস্পন্দ বিন্দু উৎপন্ন হবে। তাহলে এখানে আগে সুস্পন্দ বিন্দু করে দিলাম, আর এখান থেকে নিয়ে গিয়ে এটাকে, ছবি দেখবা তোমাদের বই আরো ভালোভাবে করা আছে, এখানে নিষ্পন্দ বিন্দু করে দিলাম। তাহলে পরে এখান থেকে যাবে, এরকম ভাবে যাবে, আর এখানে নিষ্পন্দ বিন্দু ক্রিয়েট হবে। তাহলে এখানে কি পেলাম দেখো, দুটো পেলাম, এর মাঝে একটা এরকম নিষ্পন্দ বিন্দু আরো পেলাম, কিন্তু এখানে কোনো রকম নিষ্পন্দ বিন্দু মাঝে নেই, কিন্তু এখানে নিষ্পন্দ বিন্দু মাঝে পেলাম। তাহলে সেকেন্ড কেস ধরলাম। তো এর যে কম্পাঙ্ক প্রথম গেল, তাহলে একটা নিষ্পন্দ বিন্দু হলো, সেকেন্ডটা এটা ধরলাম N1 এর কম্পাঙ্ক, ঠিক আছে। এবার আমি আর একটা নিচ্ছি, সেম নল, এটা হচ্ছে নিচের দিকে বদ্ধ প্রান্ত, আর এটা হচ্ছে ওপরের দিকে খোলা প্রান্ত। এবার নিষ্পন্দ বিন্দু তো হবে এখানে কনফার্ম, আর ওপরের দিকে সুস্পন্দ বিন্দু হবে কনফার্ম। তাহলে আমি এখানে একটা নিষ্পন্দ বিন্দু সাপোজ করছি, এখানে এটা করছি,
সুবিধার জন্য আমি আগে করে নিচ্ছি, সেটা আমি জানি। তো ভালো করে দেখো, এখান থেকে গেল, এরকম ভাবে আসলো, এখান থেকে আসলো, দেন এখানে আসলো, গড়বড় হয়ে গেল। ঠিক আছে, তো এর ধরো সেকেন্ড কেস এটা, তাহলে এটাকে ধরলাম, এর কম্পাঙ্ক ধরলাম n2। এর যে আমরা পরপর পরপর দেখবো, দেখো যে প্রথম যে কেস এটা ধরলাম এ, এটা ধরলাম বি ছবি, এটা ধরলাম সি। ঠিক আছে, তো এ নাম্বার যদি তুমি ছবির ক্ষেত্রে দেখো, তাহলে এবারে টোটাল একটা নিষ্পন্দ বিন্দু এখানে আছে, যদি এ বি দিই এখানে, এটা হচ্ছে সাপোজ ক্যাপিটাল এ, এটা হচ্ছে ক্যাপিটাল বি, এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে ক্যাপিটাল বি, এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা হচ্ছে ক্যাপিটাল বি। এর মাঝে তুমি দিতে পারো এখানে একটা সি, এখানে দিতে পারো যে সি ডি। ঠিক আছে, এবার এর ক্ষেত্রে যদি দেখো প্রথমটা এ ছবির ক্ষেত্রে, এই যে এ থেকে বি, এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, বিটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, তাহলে এ একটা নিষ্পন্দ বিন্দু এবং একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়? দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হয় λ/2, আর একটা নিষ্পন্দ বিন্দু এবং একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হয় λ/4। তাহলে আমি ধরলাম যে এই যে তরঙ্গটা যাচ্ছে এর কম্পাঙ্ক সাপোজ ধরলাম λ0, সরি কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম λ0, তরঙ্গ দৈর্ঘ্য λ0। এবার তাই যদি হয়, তাহলে এখানে একটা নিষ্পন্দ বিন্দু থেকে একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? λ0/4। একটা নিষ্পন্দ বিন্দু থেকে একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে, এটা কার দৈর্ঘ্যের সঙ্গে সমান? এই যে নলের যে দৈর্ঘ্য তার সঙ্গে সমান, তাহলে λ0 সমান সমান হয়ে যাবে l। তাহলে এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে λ0 মান কত হয়ে যাচ্ছে? 4l। আর আমরা কি জানি, ভি সমান সমান যে তরঙ্গের বেগ, সেটা ভি সমান সমান n λ। এখানে ধরলাম কম্পাঙ্ক হচ্ছে n0, মূল সুর একটাই বের, সব থেকে ন্যূনতম n0 ইন্টু ল্যামডা 0, তাহলে ভি সমান সমান এল ল্যামডা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যে যে তরঙ্গটা বেরোচ্ছে তার কম্পাঙ্ক কত পেয়ে যাচ্ছি? মূল সুরের কম্পাঙ্ক v/λ0, মানে কি পেয়ে যাচ্ছি? n0 সমান সমান v/4l। তাহলে এই যে প্রথম যে বায়ুস্তম্ভটা পাচ্ছি মূল সুর, সেই মূল সুরের ক্ষেত্রে আমরা প্রথম যে একটা বদ্ধ নলের ক্ষেত্রে বা একমুখ খোলা নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক আমরা কত পেয়ে যাচ্ছি? v/4l। এটা প্রমাণ করতে হবে যে এটা একমুখ খোলা নলের ক্ষেত্রে যে মূল সুরের কম্পাঙ্ক সেটা নির্ণয় করো, তো সেটার মান হচ্ছে v/4l। এই যে এটা মূল সুরের কম্পাঙ্ক, এটা হচ্ছে মূল সুর। এবার মূল সুরটাকে প্রথম সমমেলও বলে, ঠিক আছে, প্রথম সমমেলের কম্পাঙ্ক বলতে পারে, প্রথম সমমেল, মূল সুরের কম্পাঙ্ক প্রথম সমমেল কম্পাঙ্ক। তাহলে আমরা এই যে একমুখ খোলা নলের বা একটা বদ্ধ নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক পেয়ে গেলাম n0 = v/4l। এবার সেকেন্ডটা যদি ভালো করে দেখো, সেকেন্ডের ক্ষেত্রে এখানে এটা কি একটা নিষ্পন্দ বিন্দু এখানটায় আছে এ বিন্দুতে, আর সি বিন্দুতে দেখো একটা নিষ্পন্দ বিন্দু আছে। দেখো এ বিন্দুতে একটা নিষ্পন্দ বিন্দু, সি বিন্দুতে একটা নিষ্পন্দ বিন্দু, তাহলে এটা দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব, মানে এটা এটুকু কত হয়ে যাবে? এটুকু হয়ে যাবে λ/2। আর এখানে একটা নিষ্পন্দ বিন্দু আছে, একটা সুস্পন্দ বিন্দু আছে, তাহলে এইখান থেকে এটা একটা নিষ্পন্দ বিন্দু প্লাস সুস্পন্দ বিন্দু, মানে λ/4। তাহলে টোটাল দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? λ0/4 প্লাস λ0/2, এটা পেয়ে যাচ্ছি আমরা। আশা করি বুঝতে পারছো যে λ0/4 আর λ0/2 পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে সমান সমান এটা কার সঙ্গে সমান হচ্ছে? এটা টোটাল যে নলের দৈর্ঘ্য তার সঙ্গে সমান হচ্ছে, λ0/4 প্লাস λ0/2 সমান সমান l। তাহলে দশমিক করলে পরে 4, এখানে হচ্ছে λ0 প্লাস 2 λ0 = l। তাহলে আমরা কি পাচ্ছি? 3 λ0 সমান সমান 4l। তাহলে λ0 সমান সমান কি পেয়ে যাচ্ছি? 4l/3। আর আমরা কি জানি? ভি সমান সমান n ল্যামডা, তাহলে এর কম্পাঙ্ক আমরা ধরেছি আলাদা, ডিফারেন্ট ভাবে কম্পিত হচ্ছে, তো তাহলে এর কম্পাঙ্ক ধরেছি n1, তাহলে ভি সমান সমান n ল্যামডা, মানে n1 ইন্টু λ0। তাহলে এখান থেকে n1 সমান সমান কি পেয়ে যাচ্ছি? v/λ0। এবার λ0 ভ্যালু কত বের করলাম? 4l/3 বসিয়ে দাও, তাহলে v/4l/3 মানে কি পেয়ে যাচ্ছি আমরা? n1 সমান সমান পেয়ে যাচ্ছি 3 ইন্টু v/4l। এবার এই v/4lটা আবার কি? v/4lটা হচ্ছে n0, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? n1 সমান সমান
3 × n0, মানে প্রথম যে মূল সুরটা ছিল সেই মূল সুরের যে কম্পাঙ্ক তার কত হয়ে যাচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে যখন প্রথমবার যাচ্ছে, সেই প্রথমবার যখন মাঝখানে একটা সুস্পন্দ বিন্দু উৎপন্ন সঙ্গে সঙ্গে এই সুস্পন্দ বিন্দু মাঝখানে সুস্পন্দ বিন্দু এবং একটা নিষ্পন্দ বিন্দু উৎপন্ন হচ্ছে, তখন সেই পার্টিকুলার কেসে আমরা কি পেয়ে যাচ্ছি, কম্পাঙ্কটা n1 = 3n0 পেয়ে যাচ্ছি, মানে যে মূল সুরের যে কম্পাঙ্ক তার 3 গুণ। তাহলে প্রথম যে উপসুরটা, এটা কি অ্যাকচুয়ালি প্রথম যে কম্পাঙ্ক সেটা পেলাম n0, সেকেন্ড যে কম্পাঙ্ক সেটা কি পেলাম 3n0 বা n1। তাহলে এটার তো অ্যাকচুয়ালি মূল সুর ব্যতীত সুর মানে হচ্ছে উপসুর, তাহলে প্রথম উপসুরের কম্পাঙ্কটা কি, মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ। তাহলে এটা কোন সমমেল হচ্ছে, কততম সমমেল পাচ্ছি প্রথম উপসুরটা, এটা হচ্ছে তৃতীয় সমমেল, এটা হচ্ছে তৃতীয় সমমেল, তৃতীয় সমমেল। তাহলে মূল সুরের কম্পাঙ্কের 3 গুণ তৃতীয় সমমেল পেয়ে যাচ্ছি আমরা। তাহলে দেখো প্রথমে আমরা কি পেলাম, যখন সব থেকে আমরা কি পড়েছি যে যখন কখন মূল সুর কখন উৎপন্ন হয়, একটা জায়গায় মূল সুর কখন উৎপন্ন হবে, যখন সব থেকে ন্যূনতমভাবে কম্পিত হবে তখন তার যে কম্পাঙ্ক সেটা হচ্ছে মূল সুর। এটা আমরা একটু আগে দেখলাম যে কোনো একটা টান টান করা তারের ক্ষেত্রে যখন আমরা পড়লাম, তখন আমরা দেখলাম টান টান করা তারের ক্ষেত্রে কখন মূল সুর উৎপন্ন হবে, যখন সব থেকে ন্যূনতম হবে মানে একটি মাত্র লুপে কম্পিত হবে, তখন তার যে কম্পাঙ্কটা সেটা হবে মূল সুর। আর মূল সুর ব্যতীত সমস্ত যে সুরগুলো থাকবে সেগুলো হচ্ছে তার কি, উপসুর। এবার এই উপসুরগুলো যখন মূল সুরের যে সরল গুণিতক সেগুলো তত নম্বর সমমেল, তাহলে এখানে মূল সুরে কত নম্বর সরল গুণিতক, তৃতীয়, তাহলে এটা হচ্ছে তৃতীয় সমমেল। তাহলে টান টান করা তারের ক্ষেত্রে, টানটার কথা বলছি তোমার এই একমুখ খোলা নলের ক্ষেত্রে বা একমুখ খোলা নল বা বলতে পারি যে বদ্ধ নলের ক্ষেত্রে, যে দ্বিতীয় যে প্রথম যে উপসুরটা সেটা হচ্ছে তৃতীয় সমমেল, তার কম্পাঙ্ক কত 3n0। আশা করি বুঝতে পারলে। তাহলে প্রথমটা হলো, দ্বিতীয়টা হলো। এবার যদি আমরা তৃতীয়টার ক্ষেত্রে দেখি তাহলে পরে কিরকম হবে, এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা যদি দেখি তাহলে এখানে এটা একটা নিষ্পন্দ বিন্দু, যদি আমি দিই পয়েন্ট, এখানে এ পয়েন্টটা নিষ্পন্দ বিন্দু, সি পয়েন্টের নিষ্পন্দ বিন্দু পাচ্ছি, তাহলে দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়ে যাবে, λ/2। আবার এখানে নিষ্পন্দ বিন্দু সি, ডিতে একটা নিষ্পন্দ বিন্দু, তাহলে এখানে কত হয়ে যাবে, আবার একটা λ/2। আর এখানে নিষ্পন্দ বিন্দু মাঝাটা এখানে আছে কি সুস্পন্দ বিন্দু, তাহলে এখানে λ/2, এখানে ডিভাইড বাই 2 মানে λ/4। এই টোটাল দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান, এল এর সঙ্গে সমান। তাহলে আমি কি বলতে পারি, λ0 দিয়ে দাও, এখানে সবগুলো λ0 ধরেছি আমরা, তারপর তাহলে λ0/4 প্লাস λ0/2 প্লাস λ0/2 সমান সমান এল। লসাগু করো 4, তাহলে এখানে কত পেয়ে যাব, λ0 প্লাস 2λ0 প্লাস 2λ0 সমান সমান এল। তাহলে এখান থেকে পাচ্ছি 5λ0/4 সমান সমান এল। তাহলে এখান থেকে λ0 সমান সমান কি পাচ্ছি, 4l/5। আর ভি সমান সমান এখানে কি ধরেছি, n2 ধরেছি কম্পাঙ্ক, তাহলে ভি সমান সমান n2 ইন্টু λ0। তাহলে n2 সমান সমান কি পেয়ে যাচ্ছি, v/λ0, λ0 ভ্যালু বসিয়ে দাও, v/4l/5। তাহলে n2 সমান সমান কি পেয়ে যাচ্ছি, 5 ইন্টু v/4l। আর v/4l মানে অ্যাকচুয়ালি কি, v/4l মানে তোকে বের করেছি মূল সুর n0, এটাকে কি বলতে পারি, n2 = 5n0। তাহলে এটা কি, এটা হচ্ছে দ্বিতীয় উপসুর। আর কত নম্বর সরল গুণিতক, 5 নম্বর, তাহলে এটা হচ্ছে পঞ্চম সমমেল। আশা করি বুঝতে পারলে। তাহলে দ্বিতীয় উপসুর আর পঞ্চম সমমেল। তাহলে যদি আমাকে বলে যে একটা একমুখ খোলা নলের ক্ষেত্রে কত সমমেলগুলো উপস্থিত থাকে, একটা একমুখ খোলা নলের ক্ষেত্রে কত নম্বর সমমেল উপস্থিত থাকতে পারছে, প্রথম পেলাম প্রথম সমমেল, তৃতীয় সমমেল পেলাম, পঞ্চম সমমেল পেলাম, এরকমভাবে কন্টিনিউ চলবে, সপ্তম পাবো, নবম পাবো। তাহলে একমুখ খোলা ক্ষেত্রে যদি ধরি যে পি, তা দেখো কিরকম ভাবে চলছে, দেখো প্রসেসটা, প্রথম সমমেল পেলাম n0, তারপরে পেলাম তৃতীয় সমমেল 3n0। এটা কোন ক্ষেত্রে, এটা 1 নাম্বার ক্ষেত্রে যখন কম্পিত হচ্ছে একবার, এটা হচ্ছে দুটো লুপে যখন কম্পিত হচ্ছে। তারপরে পেলাম 3 নাম্বারের ক্ষেত্রে কত পেলাম, 5n0। তারপরে যদি 4 নাম্বার যখন যাবে তখন কি যাবে, দেখো 1 3 5, তাহলে কত হবে 7n0। 5 নাম্বারের ক্ষেত্রে 9n0, এভাবে চলবে। তাহলে যদি পি তমর ক্ষেত্রে ধরি তাহলে কিরকম ধরতে পারি আমি, 2p + 1 × n0। কেন, এবার দেখো পি এর মান যদি 1 বসাও, সাপোজ পি এর মান 0 বসালে, এখানে n0, তাহলে দেখো n0 পেয়ে যাবা। পি এর মান 0 মানে 0 + 1 × n0 মানে n0। পি এর মান ধরো এখানে 2 বসাচ্ছ, তাহলে কি হবে, 2 × 2 + 1,
ইন্টু এন জিরো, মানে হচ্ছে 5n0 পেয়ে যাচ্ছ। তারপর পি এর মান 3 বসাও, তাহলে কি পাবা, সরি 2, পি এর মান 1 বসালে 2 ইন্টু 1 প্লাস 2 মানে 3n0। পি এর মান 3 বসালে পারে কি পাবা, কিছু ভুল করলাম আমি, পি এর মান 0 বসালাম, তারপরে n0 পেলাম, পি এর মান 1 বসালাম, এটা 1, তাহলে পরে পেয়ে গেলাম 3n0, পি এর মান 2 বসালাম তারপরে, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 ইন্টু n0 মানে 5n0 পেয়ে গেলাম। এবার পি এর মান 4 বসাও, পি ইজ ইকুয়াল টু 4, তাহলে কত হবে 4 ইন্টু 2, না পি এর মান 4 না, পি এর মান 3 নাম্বার বসবে 3, তাহলে 3, ও এইখানটায় ভুল লিখেছি, এইখানটায় এটা হচ্ছে 0 প্রথম, এটা প্রথম সমমেল, এটা হচ্ছে দ্বিতীয় সমমেল, এটা সরি প্রথম উপসুর, এটা হচ্ছে দ্বিতীয় উপসুর, এটা হচ্ছে তৃতীয় উপসুর, এটা হচ্ছে চতুর্থ, এটা তো মূল সুর, এটা মূল সুরকে n0 দিয়ে লিখেছি। তাহলে মূল সুর, প্রথম উপসুর, দ্বিতীয় উপসুর, তৃতীয় উপসুর, চতুর্থ উপসুর। তাহলে প্রথম উপসুরের ক্ষেত্রে, মূল সুরের ক্ষেত্রে 0 বসিয়ে দিলাম, প্রথম উপসুরের ক্ষেত্রে 1 বসালাম, দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে 2 বসালাম, 5n0 চলে আসলো, তারপরে তৃতীয় উপসুরের ক্ষেত্রে 3 বসালাম, তাহলে 2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু n0 মানে হচ্ছে 3 দুগুণ 6 রেখে 7, 7n0, 7n0 মিলছে দেখো, 3 এর ক্ষেত্রে 7n0, যদি আমি লাইন দিয়ে দেখাই, 3 এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে 7n0, যখন আমরা বসাচ্ছি 2, 2 এর ক্ষেত্রে 5n0, 1 এর ক্ষেত্রে 3n0, যখন মূল সুতার ক্ষেত্রে শুধু n0, এরকম ভাবে কন্টিনিউ চলবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র কি হচ্ছে, অযুগ্ম যে সমমেলগুলো সেগুলোই শুধুমাত্র প্রেজেন্ট থাকছে বদ্ধ নলের ক্ষেত্রে, মূল সুর আর মূল সুরের অযুগ্ম সমমেল। আর কোন সমমেলগুলো অনুপস্থিত থাকছে, যেগুলো যুগ্ম, মানে হচ্ছে দেখো এখানে 2n0 নাই, এখানে 4n0 নাই, এখানে 6n0 নাই, তাহলে এই যে যুগ্ম সমমেলগুলো এগুলো হচ্ছে অনুপস্থিত। তাহলে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে যদি একটা একমুখ খোলা নল নিই তাহলে তার ক্ষেত্রে কোন কোন সমমেলগুলো প্রেজেন্ট থাকছে, তাহলে বলবো মূল সুর এবং মূল সুরের যে অযুগ্ম যে সমমেলগুলো সেগুলোই শুধুমাত্র এই একটা একমুখ খোলা নল বা বদ্ধ নলের ক্ষেত্রে কি থাকছে, উপস্থিত থাকে, আর বাকিগুলো উপস্থিত থাকতে পারে না। আশা করি বুঝতে পারলে। এবার এটা যদি আমরা খোলা নল নিই তাহলে পরে কি ঘটনা ঘটবে, দেখো খোলা নলের ক্ষেত্রে একদম সিম্পল, একদম সেম প্রসেস। সাপোজ এটা হচ্ছে খোলা নল, তাহলে খোলা নলের ক্ষেত্রে কি হবে, এইটা হচ্ছে নিচের দিকটাও খোলা এরকম, ওপরের দিকটাও খোলা, এই নলটার দৈর্ঘ্য ধরলাম আমি হচ্ছে এল, তাহলে এই যে প্রান্তটা, এই প্রান্তে কি হবে সুস্পন্দ বিন্দু, এইটাও খোলা, তাহলে এই প্রান্তে হবে সুস্পন্দ বিন্দু। তাহলে দুই প্রান্তে সুস্পন্দ বিন্দু হয়ে কিভাবে সব থেকে সিম্পল যেতে পারে, শুধুমাত্র এভাবে যেতে পারে, এখানেও সুস্পন্দ বিন্দু যাবে আর এখানেও সুস্পন্দ বিন্দু যাবে, এটাই হচ্ছে ফার্স্ট, মানে এটাই হয়ে যাবে কি মূল সুর n0। সেকেন্ড নাম্বার কেস কি হতে পারে, এটা সরু করে একটু তাহলে সুবিধা হবে। সেকেন্ড নাম্বার কেস, একটা জিনিস কনফার্ম যে এইখানে সুস্পন্দ বিন্দু হবে, এখানে সুস্পন্দ বিন্দু হবে, মাঝে যাই হোক না কেন, তাহলে আমি এরকম করতে পারি, এখানে সুস্পন্দ বিন্দু সুস্পন্দ, মাঝে আমি আরেকটা এখানে সুস্পন্দ বিন্দু নিলাম, তো এরকম ভাবে গেল, মাঝ যারা সুস্পন্দ বিন্দু নিল দিয়ে সুস্পন্দ বিন্দু নিল, এরকম ভাবে গেল, মাঝ যারা সুস্পন্দ বিন্দু নিল দিয়ে এরকম ভাবে গেল, এটা সেকেন্ড কেস হতে পারে। 3 নাম্বার কেসে কি হচ্ছে, মাঝে আমি আরো আরেকটা সুস্পন্দ বিন্দু এক্সট্রা বাড়ালাম, এরকম নিতে পারি, এভাবে বাড়বে, একটা একটা করে সুস্পন্দ বিন্দু বাড়াচ্ছি আমি। প্রত্যেকটার ক্ষেত্রে নলের যে দৈর্ঘ্য সেটা ফিক্সই থাকছে, এলই থাকছে। তাহলে এক্ষেত্রে যদি দেখো এখানে একটা সুস্পন্দ বিন্দু সাপোজ নিলাম, এখানে একটা সুস্পন্দ বিন্দু নিলাম, তাহলে এখান থেকে গেল যে সুস্পন্দ বিন্দু নিল, এখান থেকে গেল সুস্পন্দ বিন্দু নিল, দিয়ে এখানে আবার সুস্পন্দ বিন্দুতে মিটলো, এখানে গেল সুস্পন্দ, বই দেখবো ছবিটা আরো ভালো করে সুন্দরভাবে আঁকানো আছে, সুস্পন্দ বিন্দু নিল, এখানে সুস্পন্দ বিন্দুতে আবার আটকালো। এবার যদি এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দেখো, এটা কি সুস্পন্দ বিন্দু এ পয়েন্ট, সাপোজ এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টে সুস্পন্দ বিন্দু, বি পয়েন্টে সুস্পন্দ বিন্দু, এরকম দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হয়, এ যদি তরঙ্গ যদি ল্যামডা 0 ধরে তাহলে ল্যামডা 0/2,
এটা কার দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে? এল এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে ল্যামডা জিরো সমান সমান কি পেয়েছি? 2l পেয়ে যাচ্ছি। আর ভি হচ্ছে তরঙ্গের বেগ যদি হয়, আর কম্পাঙ্ক যদি এন জিরো হয়, তাহলে এন জিরো ইন্টু ল্যামডা জিরো। তাহলে এক্ষেত্রে আমরা এন জিরো সমান সমান কি পেয়ে যাচ্ছি? ভি বাই ল্যামডা জিরো। আর ভি বাই ল্যামডা জিরো মানে ভি বাই 2l। তাহলে এইটা কি পেয়ে গেলাম? এন জিরো সমান সমান যে ভি বাই 2l, এটা পেয়ে গেলাম। এটা দুমুখ খোলা নলের ক্ষেত্রে, অর্থাৎ খোলা নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক, সেটা কত পেলাম? ভি বাই 2l। এবার যদি সেকেন্ড কেস ধরি, এর কম্পাঙ্ক সাপোজ হচ্ছে n1, তাহলে এখানে দেখো এটা একটা সুস্পন্দ বিন্দু, সরি নিষ্পন্দ বিন্দু, এটাও একটা নিষ্পন্দ বিন্দু। তাহলে এই দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? ল্যামডা বাই 2। আর এইখানে নিষ্পন্দ বিন্দু থেকে এইটুকু সুস্পন্দ বিন্দু দূরত্ব কত হবে? ল্যামডা জিরো বাই 4, ল্যামডা জিরো সবগুলো দিচ্ছি। আর এখানেও দেখো একটা সুস্পন্দ বিন্দু আর এটা সুস্পন্দ বিন্দু, এটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, এদের মধ্যে দূরত্ব কত হবে? একটা ল্যামডা জিরো বাই 4। টোটাল দৈর্ঘ্য কার সঙ্গে সমান হবে? ল্যামডার সঙ্গে। তাহলে কি লিখতে পারি? ল্যামডা জিরো বাই 4 প্লাস ল্যামডা জিরো বাই 2 প্লাস ল্যামডা জিরো বাই 4 সমান সমান কি হবে? এল। তাহলে ল্যামডা জিরো বাই 4 প্লাস ল্যামডা জিরো বাই 4 মানে ল্যামডা জিরো বাই 2, তার সঙ্গে ল্যামডা জিরো বাই 2 মানে ল্যামডা জিরো হয়ে যাচ্ছে ল্যামডা জিরো বাই এল। তাহলে এক্ষেত্রে ভি সমান সমান কি হবে? এন ওয়ান ইন্টু ল্যামডা জিরো। তাহলে এন ওয়ান সমান সমান কি পেয়ে যাচ্ছি? ভি বাই ল্যামডা জিরো। এবার ভি বাই ল্যামডা জিরো মানে কি? ভি বাই এল এখানে। এবার ভি বাই এলকে আমি কিভাবে লিখতে পারি? 2 লিখতে পারি, তার সঙ্গে সঙ্গে কি লিখতে পারি? ভি ডিভাইডেড বাই 2l। আর ভি বাই 2l মানে কি? n0। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এটা 2n0। তাহলে দেখো এখানে প্রথম যে আমরা উপসূরটা পেলাম n1, সেটা কি অ্যাকচুয়ালি? দ্বিতীয় সমমেল। আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে প্রথম সমমেল n0টা, দ্বিতীয় সমমেল হচ্ছে 2n0। তাহলে এখানে আমি যুগ্ম যে এটা সেটা পেলাম। এবার দেখি আমরা অযুগ্মটা পাই কিনা 3 নাম্বার কেসে। তাহলে এটা একটা নিষ্পন্দ বিন্দু, সাপোজ আমি পয়েন্ট দিচ্ছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু। তাহলে এই বি বিন্দু থেকে এ বিন্দু, এর বি বিন্দুটা নিষ্পন্দ বিন্দু, এ বিন্দুটা সুস্পন্দ বিন্দু। এই বি থেকে এ এর দূরত্বটা নিষ্পন্দ বিন্দু এবং একটা সুস্পন্দ বিন্দুর মধ্যে কত হবে? ল্যামডা জিরো বাই 4। এবার বিতে একটা নিষ্পন্দ বিন্দু, সিতে একটা কি বিন্দু? নিষ্পন্দ বিন্দু। তাহলে দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? ল্যামডা জিরো বাই 2। তারপরে সিতে একটা নিষ্পন্দ বিন্দু, ডিটাও একটা নিষ্পন্দ বিন্দু, এদের মধ্যে দূরত্ব কত হবে? ল্যামডা জিরো বাই 2। এবার ডিটা একটা নিষ্পন্দ বিন্দু আর ইটা একটা কি বিন্দু? সুস্পন্দ বিন্দু। তাহলে নিষ্পন্দ বিন্দু একটা সুস্পন্দ বিন্দু দূরত্ব কত হবে? ল্যামডা জিরো বাই 4। তাহলে সবগুলো যোগ করো এবার। এটার দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান হবে? এই নলের দৈর্ঘ্য এল এর সঙ্গে। তাহলে ল্যামডা জিরো বাই 4 প্লাস ল্যামডা জিরো বাই 2 প্লাস ল্যামডা জিরো বাই 2 প্লাস ল্যামডা জিরো বাই 4 সমান সমান কি হবে? সমান সমান হবে এল। তাহলে এখানে যদি যোগ করো, ল্যামডা জিরো বাই 2 আর ল্যামডা জিরো বাই 2 যোগ করলে হচ্ছে ল্যামডা, আর ল্যামডা জিরো বাই 4 আর ল্যামডা জিরো বাই 4 যোগ করলে হয় ল্যামডা জিরো বাই 2। তাহলে ল্যামডা জিরো বাই 2 প্লাস ল্যামডা জিরো সমান সমান এল, মানে 3 ল্যামডা জিরো বাই 2 সমান সমান এল। তাহলে ল্যামডা জিরো সমান সমান কি পাচ্ছি? 2l বাই 3। তাহলে এই পার্টিকুলার কেসে ভি সমান সমান কি হবে? এর কম্পাঙ্ক ধরলাম n2, তাহলে ভি সমান সমান n2 ইন্টু ল্যামডা জিরো। তাহলে এখানে n2, এটা n2 ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? ভি বাই ল্যামডা জিরো। তাহলে ভি ডিভাইড বাই ল্যামডা জিরো ভ্যালু কত? 2l বাই 3। তাহলে 2l বাই 3। এবার এটা কিভাবে লিখতে পারি আমরা? দেখো 3 ইন্টু ভি বাই 12 লিখতে পারি। আর ভি বাই 12টা অ্যাকচুয়ালি কি? n0। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা? 3n0। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? দেখো এটা কত নম্বর উপসুর? এটা হচ্ছে সেকেন্ড উপসুর। আর কত নম্বর সমমেল? 3 নম্বর সমমেল। তাহলে এই ক্ষেত্রে আমরা মূল সুরের এই খোলা নলের ক্ষেত্রে যুগ্ম সমমেলটাও পেলাম। দেখো যুগ্ম সমমেলের 2n0 পেলাম, আর তার সঙ্গে সঙ্গে 3n0 পেলাম অযুগ্ম সমমেল। তাহলে যখন আমরা খোলা লন নেব তখন তার ক্ষেত্রে একটা যুগ্ম সমমেল এবং একটা অযুগ্ম সমমেল দুটোই প্রেজেন্ট থাকবে, কিন্তু যখন আমরা বদ্ধ নল নেব তখন শুধুমাত্র অযুগ্ম সমমেলগুলো প্রেজেন্ট থাকবে। তাহলে যদি এটাকে যদি এখন এটা কত নাম্বার ছিল? n0 এর ক্ষেত্রে পেলাম পি n0 প্রথমটা, তারপরটা পেলাম n1 এর ক্ষেত্রে পেলাম 2n0, n2 এর ক্ষেত্রে কি পেলাম? 3n0। যদি আমার এটা তিনটে হয় n3, তাহলে কি হবে? 4n0। যদি আমার হয় p-তম, তাহলে কি লিখতে পারি p-তমটাকে আমি? p প্লাস 1 ইন্টু n0 np। দেখো এখানে যদি 1 নাম্বার n0 বসাও তাহলে n0 পাবা, যদি n এর জায়গায় 1 বসাও তাহলে পরে কি পাবা? 1 প্লাস 1 ইন্টু মানে 2n0, 2n0 মিলছে দেখো এখানে। তারপরে যদি এখানে তুমি বসাও n এর জায়গায় 2,
তাহলে কি পেয়ে যাবে 2 + 1 মানে 3n0, সেটাও মিলছে। যদি এনের জায়গায় বসাও 3, তাহলে 3 + 1 4n0, সেটাও মিলছে। এরকমভাবে চলবে। এবার এগুলো তাহলে কিভাবে তুমি বুঝতে পারছো, মানে কিভাবে হচ্ছে আশা করি বুঝতে পারছো। তাহলে যখন আমরা একটা একমুখ খোলা নল নেব, তখন তার ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্কের যে শুধুমাত্র অযুগ্ম সমমেলগুলো সেগুলোই প্রেজেন্ট থাকবে। যখন আমরা দুমুখ খোলা নল নেব, তখন মূল সুরের যুগ্ম আর অযুগ্ম উভয় প্রকার সমমেলই কি হচ্ছে উৎপন্ন হতে পারে বা প্রেজেন্ট থাকবে। তাহলে যে যদি আমরা দুটো নল নিই, একটা খোলা এবং একটা বদ্ধ, এবং তাদের মধ্যে যদি আমরা মূল সুরের কম্পাঙ্কের তুলনা করি, তাহলে পরে কি রকম দাঁড়াবে। মানে আমি একটা খোলা নল নিলাম, এরকম দুমুখ খোলা নল, যার ক্ষেত্রে দুটো মুখই খোলা, আর একটা বদ্ধ নল নিলাম, যার ক্ষেত্রে একটা মুখ খোলা এরকম, আর একটা মুখ বন্ধ। দুটো নলেরই দৈর্ঘ্য ধরলাম এল। তাহলে এ এবং এই দুটোর ক্ষেত্রে আমরা কনসিডার করছি শুধুমাত্র মূল সুর, এবং এই যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা পাস করছে সেটা λ0, এর ক্ষেত্রেও λ0, এর ক্ষেত্রেও λ0। তাহলে এর ক্ষেত্রে মূল সুর কি হবে, এখানে সুস্পন্দ বিন্দু আর মাঝে সুস্পন্দ বিন্দু থাকবে না, দুই প্রান্তে সুস্পন্দ বিন্দু থাকবে শুধুমাত্র, এটা প্রথম। আর এর ক্ষেত্রে কি হবে, ওপরটা সুস্পন্দ বিন্দু, খোলা নলে সুস্পন্দ বিন্দু থাকবে, আর মাঝখানে কি হবে, নিষ্পন্দ বিন্দু, এটা হবে বদ্ধ নল। এবারে দুটো ক্ষেত্রে আমি কম্পাঙ্ক নেব। সাপোজ প্রথম নলটার ক্ষেত্রে কম্পাঙ্ক ধরলাম আমি হচ্ছে n0, আর দ্বিতীয় যে বদ্ধ নল সেটার ক্ষেত্রে কম্পাঙ্ক ধরলাম n0 ড্যাশ। তাহলে এই দুটো নলের যদি কম্পাঙ্কের আমি তুলনা করি পরপর, তাহলে কি রকম দাঁড়াবে। দেখো প্রথম নলটার ক্ষেত্রে ধরি, তাহলে এখানে কি, এটা হচ্ছে দুটো পয়েন্ট, যদি এ বিন্দু, এটা হচ্ছে সাপোজ এই যে মাঝের পয়েন্টটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে এখানে এ আর বি, এ আর সি যদি ধরো দুটো, এটা কি সুস্পন্দ বিন্দু, আর এতেও সুস্পন্দ বিন্দু, তাহলে দুটো সুস্পন্দ বিন্দু মধ্যে দূরত্ব কত, দুটো সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে λ0/2, যদি তরঙ্গ দৈর্ঘ্য λ0 হয়, তাহলে λ0/2 সমান সমান কি হবে, সমান সমান হবে নলটার দৈর্ঘ্য, সেটা হচ্ছে এল। তাহলে এই ক্ষেত্রে λ0 সমান সমান কি হবে, 2l। এইখানে যদি বেগ যদি ভি হয়, তাহলে এর ক্ষেত্রে কম্পাঙ্ক যদি n0 হয়, এই যে n0 ধরেছি আমরা, তাহলে ভি সমান সমান কি হবে, n ল্যামডা, তাহলে n0 ইন্টু λ0। তাহলে এক্ষেত্রে যদি আমি n0 বার করি, সেটা কি হবে, v/λ0, v/λ0 মানে v/2l। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে কি পেয়ে গেলাম, যখন আমরা দুমুখ খোলা নল নিয়েছিলাম, তার ক্ষেত্রে মূল সুরে কম্পাঙ্ক আমরা পেয়ে গেছিলাম v/2l, এটা আমরা অলরেডি এর আগে একটু আগে বের করলাম। এবার যদি আমরা এর ক্ষেত্রে করি, তখন কি হবে, এটা কি, এটা নিষ্পন্দ বিন্দু, সাপোজ এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, তাহলে এ আর সি আর নিষ্পন্দ বিন্দু আর সুস্পন্দ বিন্দুর দূরত্ব কত হবে, λ0/4, λ0/4 সমান সমান নলের দৈর্ঘ্য এল, তাহলে λ0 সমান সমান কি হবে, 4l। এর ক্ষেত্রে কম্পাঙ্ক কত হচ্ছে n0 ড্যাশ, তাহলে n0 ড্যাশ v0 বলছি, v সমান সমান n0 ড্যাশ ইন্টু λ0। তাহলে পরে এই ক্ষেত্রে আমরা কম্পাঙ্ক এর ক্ষেত্রে n0 ড্যাশ কি পেয়ে যাচ্ছি, v/λ0, v/λ0, λ0 জায়গায় পুট করে দাও, λ0 জায়গায় কত বসাতে পারবা, 4l, তাহলে এখানে বসিয়ে দাও 4l। তাহলে এখান থেকে আমরা n0 আর n0 ড্যাশ যদি কম্পেয়ার করি, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, এগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। যদি আমি এরকম করি যে n0 ডিভাইডেড বাই n0 ড্যাশ, তাহলে কি পাবো, n0 ভ্যালু কত, v/2l, n0 ড্যাশ মানে v/4l। যদি গুছিয়ে লিখি, v/2l, উপরে চলে যাবে 4l, নিচে চলে আসবে v, তাহলে কি কি কাটছে দেখো, এখানে এই v আর এই v কাটছে, l আর l কাটছে, 2 এর সঙ্গে 4 কাটছে, তাহলে 2 পড়ে থাকছে। তাহলে এখানে n0 সমান সমান কি পেয়ে যাচ্ছি, n0 ড্যাশ ইন্টু 2। আশা করি বুঝতে পারলাম। তাহলে এখানে n0টা কার কম্পাঙ্ক ধরেছিলাম, n0 ধরেছিলাম দুমুখ খোলা নলের কম্পাঙ্ক, আর n0 ড্যাশটা কার ধরেছিলাম, একমুখ খোলা নল বা বদ্ধ নলের কম্পাঙ্ক। তাহলে কি পেলাম, যে একই দৈর্ঘ্যের যে বদ্ধ নলে মূল সুরের কম্পাঙ্ক যেটা হবে, এই যে বদ্ধ নলে মূল সুরের কম্পাঙ্ক যেটা হবে, সরি বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্ক খোলা নলের মূল সুরের কম্পাঙ্কের অর্ধেক হবে, বা উল্টো ভাবে বলতে পারি যে একই দৈর্ঘ্যের একটা খোলা নলের
যে মূল সুরের কম্পাঙ্ক হবে সেটা বদ্ধ নলে, খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্কের কি হবে, দ্বিগুণ হবে। এটা প্রমাণ করতে দেয় যে একই দৈর্ঘ্যে বা সমদৈর্ঘ্যের একটা খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক একটা বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, প্রমাণ করো। ছোট্ট প্রমাণ, জাস্ট এখানে প্রথমটা দেখবা ছবিটা, এখানে দুটো হচ্ছে ল্যামডা, এই টোটাল হচ্ছে ল্যামডা, তাহলে এখানে দুটোই সুস্পন্দ বিন্দু, দূরত্ব হচ্ছে ল্যামডা 0/2, সেখান থেকে ল্যামডা 0 পেয়ে গেলে, ভি এর জায়গা ভি ইকুয়াল টু এল ল্যামডা বসিয়ে দিলে, এন 0 বেরিয়ে গেল। এক্ষেত্রে একটা নিষ্পন্দ বিন্দু একটা সুস্পন্দ বিন্দু ল্যামডা 0/4, সেক্ষেত্রে ভি সমান সমান পেয়ে বসিয়ে দিলা, তাহলে v/4l চলে আসলে দুটাকে ডিভাইড করে দাও, n0 সমান সমান 2n0 বেরিয়ে যাবে, একদম ইজি। ঠিক আছে। আর আমরা নর্মালি আরেকটা জিনিসও দেখেছি যে যখন আমরা দুমুখ খোলা নল নেব তখন সমস্ত কম্পাঙ্কই প্রেজেন্ট থাকবে, মানে n0 থাকবে, 2n0 থাকবে, 3n0 থাকবে, 4n0 থাকবে, এরকম ডট ডট চলবে। কিন্তু যখন আমরা একমুখ খোলা নল নেব তখন n0, 3n0, 5n0 এভাবে চলবে। শুধুমাত্র যুগ্ম যেগুলো আছে সেগুলো শুধুমাত্র বাদ থাকবে। তাহলে বদ্ধ নলের ক্ষেত্রে কোনটা, এটা, খোলা নলের ক্ষেত্রে কোনটা, এটা। আশা করি বুঝতে পারলে।